আইনটা রাজনীতির একটা প্রতিফলন, কিন্তু আমরা কিন্তু কোর্টে কখনো রাজনীতি নিয়ে আলোচনা করি না। ভারতের প্রতিষ্ঠিত ঐতিহাসিকদের মধ্যে অন্যতম রমিলা থাপার, উনি তার ওই ইন্টারভিউতে আর্টিকেল ইন্টারভিউতে বলেছিলেন যে এখন আরএসএস আর বিজেপি ভারতের যে ইতিহাস রচনা করছে সেটা ঔপনিবেশিক ইতিহাসের পুনরাবৃত্তি। এইটাই ছিল আইনি সাংবিধানিক ভিত্তি। জনগণ আমাদের এক দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই দায়িত্ব আমরা পাকিস্তানি কাঠামোর মধ্যে করতে পারছি না। অতএব এই জন্য আমরা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করলাম। সবাই তো জানেন যে গত কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়ে গেল, আবার অনুপ্রবেশকারী কথাটা তো আবার একটু চাউর হয়েছে। আমাকে নিজেকে এখানে এসে অনুপ্রবেশকারী মনে হচ্ছে। অবশ্য যেহেতু দাওয়াত দিয়ে আনা হয়েছে, অত ঠিক লিগেল অর্থে অনুপ্রবেশকারী না। কথাবার্তায় কিছুটা অনুপ্রবেশকারীর বোধহয় রেশ থাকবে, ওইটা আশা করি যে আপনারা খুব বেশি ত্যক্ত বিরক্ত হবেন না। আমরা পেশাগতভাবে আইনজীবীরা শব্দ বাক্য নিয়েই তর্কাতর্কি করতে করতে সারা জীবন কাটিয়ে দিই। মানে একটা ধারা হয়তো 2 লাইনের ধারা, এইটার মানে কি আমি এক কথা বলবো, আমার প্রতিপক্ষের আইনজীবী বলবেন না এর মানে কিছু স্বাধীন মালিক বুঝে নাই, এর মানে হলো উল্টাটা। আমি বলবো যে উনি উল্টাটা বুঝলে উল্টাটা তো মনে করবেন। তো আমরা বলতে যাচ্ছি যে আমরা সাধারণত ছোটখাটো ব্যাপারে দিনের পর দিন তর্ক করি, এবং এই 2টা লাইনের মানে কি, আমাদের তর্ক শুনেন জাজ সাহেবরা ব্যাখ্যা দেন, হয়তো দুজনের কথা মিলিয়েই ব্যাখ্যা দেন, এইটার মানে এইটা অথবা ওইটা। অর্থাৎ আমাদের যেটা আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের দৃষ্টিভঙ্গিটা খুব ব্লিঙ্কার্ড। আমরা ওই শব্দ বাক্য ওর মধ্যে সীমাবদ্ধ থাকি, এর বাইরের রাজনীতিক দুনিয়াতে কি হচ্ছে, যদিও আইনটা রাজনীতির একটা প্রতিফলন, কিন্তু আমরা কিন্তু কোর্টে কখনো রাজনীতি নিয়ে আলোচনা করি না। এটা যে এই আইনটা ওই রাজনৈতিক দল করেছে, ওই দলের স্বার্থে করেছে, এরকম কথা বলা কিন্তু মহাপাপ। আমরা জাস্ট খুব ন্যারোলি আইনটাকে পড়ি, এর রাজনৈতিক কনটেক্সট, ইকোনমিক কনটেক্সট বা কাস্টমারি কনটেক্সট, এগুলি সাধারণত 2-4টা মামলা হয়তো এগুলি চলে আসে, কিন্তু আমি বলবো 95% মামলাই আমাদের ভিউজটা খুব ন্যারো। আর তার বিপরীতে আমি যতদূর বুঝি ইতিহাস হলো তার সম্পূর্ণ উল্টা। উল্টা মানে সবকিছু তারা ইতিহাসবিদরা, ঐতিহাসিকরা বা ইতিহাসের যে গবেষণা হয় বড় মাপে বড় দাগে দেখতে অভ্যস্ত। আমি একটু চেষ্টা করব আমাদের যে মূল বিষয়, আমাদের সংবিধানের সংশোধন, ওইটা ঠিক আইনগত দৃষ্টি থেকে, ন্যারো দৃষ্টি থেকে না দেখে একটু আপনাদের বিদ্যা বুদ্ধি ধার করে একটু ঐতিহাসিকের দৃষ্টিতে কিভাবে দেখা যায় বা দেখা সম্ভব কিনা, বা দেখা সম্ভব অবশ্যই, সেই দিকে উপরে নজর দিই। ভারতের প্রতিষ্ঠিত ঐতিহাসিকদের মধ্যে অন্যতম রমিলা থাপার একটা লেখা রিসেন্টলি পেয়েছিলাম, কিন্তু পড়তে পারি নাই। ইন্টারনেট বলে $120 দেওয়া লাগবে। অথবা একটা সারাংশ পড়েছিলাম, একটা সাক্ষাৎকারের সারাংশ। তুমি বোধহয় লেখাটা খুব বেশি আগে না, রিসেন্টলি, এখন তো বোধহয় বয়স আমার যতদূর ধারণা ±95, কিন্তু এখনো 95 বয়সের ইতিহাসের একটা আর্টিকেল পড়তে $120 লাগে, তো বুঝতেই পারছেন তেজ কত বেশি। উনি তার ওই ইন্টারভিউতে ইন্টারভিউতে বলেছিলেন যে এখন আরএসএস আর বিজেপি ভারতের যে ইতিহাস রচনা করছে সেটা ঔপনিবেশিক ইতিহাসের পুনরাবৃত্তি। উনি স্পষ্ট করে উদাহরণ দিয়ে বলেছিলেন যে আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম, যখন লিগ্যাল হিস্ট্রি পড়ানো হতো তখন বুঝি নাই, কিন্তু এই জন মিলসের 1817 সালেই তো এ ব্রিফ হিস্ট্রি অফ ইন্ডিয়া, যদিও ব্রিফ কিন্তু 3 ভলিউম, তো ওখানে ওই পিরিয়ডাইজেশন করেছিলেন ইন্ডিয়ান ইতিহাসের, হিন্দু পিরিয়ড, মুসলমান পিরিয়ড আর ব্রিটিশ পিরিয়ড। আর ওই রমিলা থাপারের কথায় আর ম্যাক্স মুলারের
যে স্ক্রিপচারাইজেশন অফ হিন্দু ল্যাঙ্গুয়েজ, যে ম্যাক্স মুলারের যে ভগবত গীতা, বেদ এবং অন্যান্য সাংস্কৃতিক সোর্সকে উনি বিশ্লেষণ করে দেখাতে চেয়েছিলেন যে হিন্দু ধর্মেরও আদি ধর্মগ্রন্থ আছে। এখন রবীন্দ্রনাথ থাপারের ভাষায় এখন যেই আরএসএস আর বিজেপি যে ইতিহাস রচনা করছে সেটা কিন্তু অনেক সেন্সে মিল আর মিউলারের যে ঔপনিবেশিক ভারত সম্পর্কে তাদের যে ঔপনিবেশিক ইতিহাস ছিল সেটাই তারা পুনরাবৃত্তি করছে। যদিও ডিকলোনাইজেশনের কথা বলছে, কিন্তু সেই 200 বছর আগে বা 150 বছর আগে লেখা ঔপনিবেশিকরা যেভাবে দেখেছিল সেই একই দৃষ্টিতে তারা ইতিহাস রচনা করছে। অর্থাৎ ইতিহাস ইজ অলওয়েজ কন্টেস্টেড। আর অনেক আগে একটা ওই যে সিএইচ কারের হোয়াট ইজ হিস্ট্রি বই, ওখানে একটা কথা আমি অবশ্যই ইদানিং একটা বক্তৃতায় বলেছি যে উনি বলেছিলেন 1950-এর দশকে, আপনারা জানবেন হয়তো, আমি মার কাছে মামাবাড়ির গল্প বলছি, যে হিস্ট্রি ইজ এ কন্টিনিউয়াস ডায়ালগ বিটুইন দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট। এখন প্রেজেন্টের মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি, চাওয়া পাওয়া দিয়ে আমরা যখন পাস্টকে দেখি তখন ওই পাস্টটা ইজ রিফ্লেক্টেড অর ইনফ্লুয়েন্সড বাই আওয়ার প্রেজেন্ট কন্ডিশন। মানে 100 বছর আগে কি হয়েছিল ওইটা আজকে যখন আমি বলতে যাই, তো আজকের আমার যে দর্শন বা আমার যে দৃষ্টিভঙ্গি বা আমার যে রাজনৈতিক প্রিফারেন্স, ওইটা দিয়ে আমরা পাস্টকে দেখি। কিন্তু উনি যেটা সবসময় ইতিহাস সতর্ক করেছিলেন যে এইভাবে পাস্টকে দেখতে গেলে জিনিসটা ঠিক হবে না, মানে ইতিহাসটা বস্তুনিষ্ঠ থাকবে না। আমি তার কথা এই জন্য আনছি যে আমাদের সংবিধানের ইতিহাসে, সংবিধানের আলোচনায় এখন যে যার মতো করে সংবিধানের আদিটা বিভিন্ন লোকরা বিভিন্নভাবে সংবিধানের আদিটা বা সংবিধানের মূল কথা কি ছিল ওইটা বলতে গিয়ে তাদের বর্তমান বাস্তবতা তাদেরকে প্রভাবান্বিত করছে। সংবিধানের শুরুর ইতিহাসটা কিন্তু আমার দৃষ্টিতে এটা হলো আমাদের জেনিথ অফ কনস্টিটিউশনালিজম। এটা নিয়ে লেখা হয় না, আমিও লিখি নাই, যদিও বকবক করেছি। 10ই এপ্রিলের স্বাধীনতার ঘোষণাপত্র, ওইখানে যেটা মূল কথা বলা হয়েছিল যে 1970 সালে পাকিস্তানে তো সংবিধান ছিল না, মানে 56 আর 62 সংবিধান বাতিল ছিল পাকিস্তানে। 1970 সালে কোনো সংবিধান ছিল না। তো সংবিধান রচনা করার জন্য গণপরিষদের নির্বাচন হয়েছিল 1970 সালে। তো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ওইটা দিয়েই শুরু করা হয় যে জনগণ আমাদের সংবিধান রচনা করার জন্য নির্বাচিত করেছিলেন। তারপরে ওই পাকিস্তানের গণহত্যা বা ওই গণপরিষদের অধিবেশন আহ্বান করে সেটা ক্যান্সেল করা হলো। এইগুলি কিছু কথা বলেছিলেন যে জনগণ আমাদের, মানে গণপরিষদের সদস্যরা, ওই মানে যেটা পরে যে জায়গার নাম হলো মুজিবনগরে মিলিত হয়ে বললেন যে জনগণ আমাদের সংবিধান রচনা করার জন্য নির্বাচিত করেছে এবং দায়িত্ব দিয়েছে, কিন্তু বর্তমান পাকিস্তানের রাজনৈতিক কাঠামোতে আমাদের পক্ষে সংবিধান রচনা করাটা অসম্ভব। ফলে জনগণের প্রদত্ত সংবিধান রচনার যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে ওই দায়িত্ব প্রতিপালনের জন্য আমরা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করলাম। এটা আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা ইজ নট অফেন মেনশন। ওনাদের স্বাধীনতা ঘোষণার এইটাই ছিল আইনি সাংবিধানিক ভিত্তি। জনগণ আমাদের এক দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং এই দায়িত্ব আমরা পাকিস্তানি কাঠামোর মধ্যে করতে পারছি না। অতএব এই জন্য আমরা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করলাম। যুদ্ধ হলো, যুদ্ধে বিজয় হলো, দেশ স্বাধীন হলো। যখন 1972 সালে 10ই এপ্রিলই ওই গণপরিষদের সদস্য, তখন জাতীয় গণপরিষদ, প্রাদেশিক গণপরিষদ ছিল, সবাই মিলে 10ই এপ্রিল মিলিত হয়ে নিজেদের সংবিধান রচনার জন্য গণপরিষদ হিসাবে আবার মানে সম্মিলিত হয়ে কাজ শুরু করলেন। কাজটা চললো। তারপরে 72 অক্টোবরের 10 তারিখ থেকে নভেম্বরের 4 তারিখ পর্যন্ত আলাপ আলোচনা হলো। এই সংবিধান বিতর্ক, এই বইগুলি 5 বছর আগে পর্যন্ত ছিল না। এখন ওই ওনারা যে 3 সপ্তাহ ধরে কি আলোচনা করেছেন, মোটা মোটা বইয়ে সব আক্ষরিক
অর্থে পাওয়া যায় কার্য বিবরণী করে 4 তারিখে সংবিধান তারা গ্রহণ করলেন, সবাই একমত হলেন এবং 14, 15, 16 ডিসেম্বর 404 জন বোধহয় ছিলেন, তার মধ্যে 368 জন ওই সংবিধানে সিগনেচার করলেন। And that signature constituted their resignation from the গণপরিষদ। ওনারা তো সংবিধান রচনা করার জন্য তাদের নির্বাচন করা হয়েছিল, সংবিধান তারা রচনা করেছেন, কাজ শেষ, সংবিধানে সাইন করেছেন, and that simultaneously constituted their resignation from the constituent assembly। অন্যান্য বিভিন্ন দেশে হয়েছে যে গণপরিষদ তখন যখন সংবিধান পাশ করেছে নিজেকে they converted themselves into a parliament আরো 2-3 বছরের জন্য। আমাদেরও গণপরিষদ এটা করতে পারতো, কিন্তু তারা সেটা করে নাই। ওই সাইন করা কপি অনেক আগে দেখেছিলাম জাতীয় জাদুঘরে, বড় মানে ক্যালিওগ্রাফিক করা বাংলা, বাংলা ইংলিশ দুইটাই জাতীয় জাদুঘরের কপি ছিল, এখন আছে কিনা জানি না, এর মধ্যে আমি যাই নাই আর এখন তো দেখতেও কম পারি। কিন্তু একটু চিন্তা করে দেখেন, তারা নিজেদের কিন্তু পার্লামেন্ট হিসাবে, আর তখন তো 72-তে দেশের রাজনৈতিক অর্থনৈতিক ধ্বংসাবশেষ অবস্থা, অনেক যুক্তি ছিল, কিন্তু তারা ওইটাকে আমলে না নিয়ে জনগণ তাদের যে কাজের জন্য নির্বাচিত করেছে সেই কাজ প্রতিপালন করে চলে গেছে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো যে এক বছর ধরে পুরো 72 সাল গণপরিষদ কিন্তু কোনো আইন পাশ করে নাই। তাদের কথা ছিল আমাদের সংবিধান তৈরি করার জন্য নির্বাচন করা হয়েছে, তো দেশে আইন দরকার। ওই এখন যে গত 1.5 বছর তো চললো অর্ডিন্যান্সের যুগ, তো তখন অর্ডিন্যান্সটা তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার, যে আইনগুলি 72-তে হয়েছে ওইগুলি সব প্রেসিডেন্সিয়াল অর্ডার হিসেবে প্রথমেই তার মানে এটা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সই বলা আছে যে রাষ্ট্রপতি সংসদ না হওয়া পর্যন্ত আইন পাশ করবে। কিন্তু এখানে যে ইম্পর্টেন্ট জায়গাটা হলো যে গণপরিষদ কোনো আইন পাশ করে নাই, সংবিধান পাশ করেছে, and that is the sort of highest constitutional কি বলবো চূড়া যে সম্ভব সেটা আমরা we had reached। আনফরচুনেটলি তার পরের ইতিহাসটা হলো ব্যাকস্লাইডিং এর ইতিহাস। আমরা হিমালয়ের চূড়ায় উঠে গেছিলাম 72-র 16 ডিসেম্বর, আর তারপরে কিন্তু ল্যান্ডস্লাইডই চলছে, স্লাইডিং ডাউন স্লাইডিং ডাউন স্লাইডিং ডাউন এখন পর্যন্ত। তো এখন ওই আমার খ্যাতমেটানি সংবিধান সংশোধনীগুলিতে আসি, প্রত্যেকটা বলবো না অবশ্যই, এটা আপনার মানে এটা দরকারও নাই, আপনারাও বোর্ড হবেন, বাট আমার দৃষ্টিতে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলির কয়েকটা একটু মেনশন করব। এই সংবিধান সংশোধনগুলি মানে আমি জাস্ট মনে মনে ভাবছিলাম 4 ভাগে হয়তো ভাগ করা যায়। প্রথমটা হবে ফাটলের শুরু। 1972 সালে 16 ডিসেম্বর সংবিধান কার্যকর হলো, ওই সংবিধানের আন্ডারে 3 মার্চ মাসে প্রথম সংসদ নির্বাচন হলো, 7ই মার্চ। ওই সংসদ এপ্রিল মাসে সভায় বসলো, বসে জুলাই মাসেই প্রথম সংশোধনী পাশ করলো। এক অর্থে দেখেন সংবিধানের কালি শুকাবার আগেই মানে জুলাই মাসেই প্রথম সংশোধনী পাশ হলো। তো ওইটার একটা ওইটা যুদ্ধ অপরাধের বিচার সংক্রান্ত, তো ওইটার হয়তো কিছুটা মানে কিছুটা না অনেকটা যৌক্তিক নৈতিকতা ছিল, যুদ্ধ অপরাধের বিচার ইস্যু তো ছিল, কিন্তু আমার কাছে যে ইম্পর্টেন্ট যেই সংবিধান তারা পাশ করলেন তার পরিবর্তনের কাজ কিন্তু 7 মাসের মাথায় শুরু হয়ে গিয়েছিল। আর সংবিধানের একটা আবার একটু পিছনে ফিরে যাই, সংবিধানের মূল যেটা মন্ত্র 2টি ছিল, এবং এই 2টা মন্ত্র মানে ব্রিটিশ উপনিবেশিবাদ পাকিস্তানি শাসকের শাসনের সময়ের অভিজ্ঞতা থেকে নিঃসৃত। এই 2টা মূল কথা ছিল ক্ষমতার সীমাবদ্ধতা। সংবিধান ওইটা মাথায় রেখে রচনা করা হয়েছে যে নির্বাহী ক্ষমতা হোক, আইন প্রণয়নের ক্ষমতা হোক, বিচারের ক্ষমতা হোক, এই সবগুলি সীমাবদ্ধ, এবং সংবিধান এর সীমারেখা টেনে দেওয়ার একটা দলিল। আর দ্বিতীয় ইম্পর্টেন্ট জিনিস ছিল মৌলিক অধিকার, যে সংবিধানে নাগরিকদের কতগুলি মৌলিক অধিকার থাকবে, এই মৌলিক অধিকার হলো যারা ক্ষমতায় থাকবে তাদের বিরুদ্ধে নাগরিকদের রক্ষা কবচ, এবং এই মৌলিক অধিকার লঙ্ঘন করলে সেটা যেই করুক নাগরিকের কোর্টে যাওয়ার অধিকার আছে, আদালতের দ্বারস্থ হওয়ার অধিকার আছে।
অর্থাৎ যারা ক্ষমতায় থাকবেন তাদের ক্ষমতার সীমাবদ্ধতা, আর সীমাবদ্ধতার একটা বহিঃপ্রকাশ হলো মৌলিক অধিকার, যেটা অলঙ্ঘনীয়। আনফর্চুনেটলি সেপ্টেম্বর মাসে 72 সেপ্টেম্বরেই এই মৌলিক অধিকারের জায়গায় এবং ক্ষমতার সীমাবদ্ধতার জায়গায় দ্বিতীয় সংশোধনীটা খুব জোরে আঘাত মারল। অরিজিনাল সংবিধানে বলা ছিল যে যুদ্ধ অথবা আসন্ন যুদ্ধের ক্ষেত্রেই জরুরি অবস্থা ঘোষণা করা যাবে। জরুরি অবস্থা ঘোষণা মানে আপনার অধিকারগুলিকে সাময়িকভাবে স্থগিত করা যাবে। তো এই স্থগিতের জন্য কি কন্ডিশন? যুদ্ধ অথবা আসন্ন যুদ্ধ। ওই জায়গাটাকে পরিবর্তন করে দ্বিতীয় সংশোধনীতে দেশের নিরাপত্তা, অর্থনৈতিক সংকট, আঞ্চলিক অশান্তি, আরো কি অনেকগুলি কারণে জরুরি অবস্থা জারি করা যাবে। যেখানে আগে ছিল খালি যুদ্ধের জন্য, দেশে যুদ্ধ লেগে গেলে বা অন্য দেশের যুদ্ধে জড়িত হলে আপনার মৌলিক অধিকার সীমিত করা, এটা দুনিয়া সব দেশে আছে। কিন্তু যুদ্ধর জায়গা বাদ দিয়ে আরো দেশের বিশৃঙ্খলা, অর্থনৈতিক অবস্থা, সংকট ইত্যাদি যে কোনো বললেই, যে কোনো অজুহাতে জরুরি অবস্থা জারি করা যাবে। আর আরেকটা ভীষণ কাজ হলো দ্বিতীয় সংশোধনীতে, যে সংবিধানে তো অরিজিনাল সংবিধানে ছিল যে কেউ মৌলিক অধিকারের পরিপন্থী সাংঘর্ষিক কোনো আইন পাশ করতে পারবে না কোনো সংসদের ক্ষমতা ওইটা দিয়ে লিমিট করা হয়েছিল, যে সংসদ মৌলিক অধিকার খর্ব করে এমন কোনো আইন পাশ করতে পারবে না। দ্বিতীয় সংশোধনীতে আরেকটা জিনিস যোগ করা হলো যে যদি সংবিধান সংশোধনের মাধ্যমে কোনো মৌলিক অধিকার হ্রাস করা হয় বা ক্ষুণ্ণ করা হয়, তাহলে সেটা সংসদ করতে পারবে। অর্থাৎ সংসদ মৌলিক অধিকারের উপরে খড়গহস্ত হওয়ার রাস্তাটা খুলে দিল। এই দুইটাকে আমি বলছি ভাঙনের শুরু বা ফাটলের শুরু। আর তারপরে চতুর্থ সংশোধনী হলো ভাঙন। এখানে যেটা হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট, বা ইতিহাসবিদরা হয়তো এই নিয়ে কখনো আলোচনা করবেন, যে যেই গণপরিষদ এত ভালো সংবিধান পাশ করলো, সেই গণপরিষদই 3 বছরের মাথায় চতুর্থ সংশোধনী পাশ করলো। প্রায় একই লোকজন, কারণ গণপরিষদের সদস্যরা আবার তো ওই মার্চের 73 মার্চের ইলেকশনে নির্বাচিত হয়ে এসেছিলেন। প্র্যাকটিক্যালি কিছু হয়তো 10% লোক এদিক সেদিক হবে, কিন্তু বেসিক্যালি তারাই যারা 72-তে এই সংবিধান পাশ করেছিলেন, 75-এর জানুয়ারিতে এসে সেই সংবিধানের 153টা ধারার মধ্যে 31টা ধারাই সংশোধন করলেন। এবং যেখানে ক্ষমতার সীমাবদ্ধতা ছিল 72-এর সংবিধানের মূল মন্ত্র, সেই জায়গায় রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা করে রাষ্ট্রপতিকে খেলো হয়ে যায় বলতে গেলে সম্রাটের ক্ষমতা দিয়ে দেওয়া হলো। তার মধ্যে বিচারপতি, যেটা একটা উদাহরণ দিচ্ছি, বিচারপতির আগে বিচারপতির নিয়োগ বা বিচারপতির অপসারণ একটা প্রক্রিয়া ছিল, সেটা সুপ্রিম কোর্ট নিজেরাই করত। কিন্তু ওই জায়গায় বলা হলো রাষ্ট্রপতি যে কোনো সময় যে কোনো বিচারপতিকে নিয়োগ অথবা বরখাস্ত করতে পারবে। যেটা বলছিলাম যে মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে আমি যে কোর্টে যাওয়ার আমার অধিকার, যেটা আমার ব্যবসা, রিট মামলার যেটা 102-এ সংবিধানের 102-এ বলা আছে, মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তার প্রতিকারের জন্য আপনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারবেন। ওই অনুচ্ছেদটাই ডিলিট করে দেওয়া হলো। অর্থাৎ মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে আপনার যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেওয়া হলো। সেখানে বলা হয়েছিল যে পরে বিকল্প প্রতিষ্ঠান তৈরি করা হবে, এইটা আর হয় নাই।